ডাকসুতে ভিপি জিএস সহ নিরঙ্কুশ জয়। ঢাকা বিশ্ববিদ্যালয় নজির গড়ল ছাত্র শিবির। সবাইকে সাথে নিয়ে কাজ করার প্রত্যয়। যে পথের, যে মতের, যে আদর্শের লোক না হোক না কেন, আমরা সবাই একসাথে কাজ করব। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা মাল্টিকালচারাল ইনস্টিটিউট হিসেবে আমরা বিনির্মাণ করব। আমানতের যে প্র্যাকটিস সেটি আমাদের কর্মের মধ্য দিয়ে, বহিঃপ্রকাশ ঘটানোর মধ্য দিয়ে সেটি আমাদের মূলত আমরা করতে চাই। ৩৩ বছর পর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ কাল। অপেক্ষায় প্রায় ১২,০০০ শিক্ষার্থী। মেয়েদের কেন্দ্রে নারী রিপোর্টার পাঠানোর আহ্বান কমিশনের। চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে চলছে ৪৮ ঘন্টার হরতাল। আসন বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে আজও মহাসড়ক অবরোধ। নরসিংদী পৌরসভায় খানাখন্দে ভরা সড়কে নিত্যসঙ্গী যানজট আর জলাবদ্ধতা। কেবল আশ্বাসের বাণী শুনিয়েই দায় সারছে প্রশাসন ও ট্রাফিক পুলিশ। হাওরগুলোতে কমছে মাছের উৎপাদন। বিলুপ্তির পথে অনেক দেশি প্রজাতি। অপরিকল্পিত উন্নয়ন সহ নানা কারণে নষ্ট হচ্ছে আবাসস্থল। এখানে অপরিকল্পিতভাবে কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে, যার ফলে মাছের যে মাইগ্রেশন, চলাচল, এটা বাধাগ্রস্ত হচ্ছে। বিরতিহীন সংবাদ সেরা দেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। রুচি চানাচুর অরিজিনাল মিক্স, চানাচুরের আসল স্বাদ। ডাকসুতে জয় বা পরাজয় কিছু নেই। এখানে জুলাই প্রজন্ম আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে। আনুষ্ঠানিক ফল ঘোষণার পর প্রতিক্রিয়া এমনটাই জানালেন ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম। এ সময় নবনির্বাচিত জিএস এস এম ফরহাদ বলেছেন, কোনো বিজয় মিছিল করবে না ছাত্র শিবির। স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ হওয়ার আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা বিজয়ীদের। দিনভর নির্বাচন আর রাতভর ভোট গণনার পর সকাল 8:45টার দিকে জানানো হয় ডাকসু নির্বাচনের ফলাফল। আর সেই ফল ঘোষণার পরই বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ভেঙে পড়ে শিবির সমর্থিত প্যানেল। সিনেট ভবন অডিটোরিয়াম তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হর্ষধ্বনিতে মুখর। প্রত্যেক ডাকসু প্রার্থীর প্রাপ্ত ভোটের পরিমাণ জানানো শেষে ভবনের বাইরে সাংবাদিকদের নিজের প্রতিক্রিয়ার ব্যাপারে জানান বিজয়ীরা। ডাকসুর নবনির্বাচিত সহসভাপতি সাদিক কায়েম বক্তব্যের শুরুতেই ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানের শহীদ সবাইকে স্মরণ করেন। এই বিজয়কে আমানত উল্লেখ করে তার যে কোনো মূল্যে রক্ষার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি। বলেন, ডাকসু ভিপি নয়, নিজেকে পরিচয় দিতে চান সবার ভাই হিসেবে। ক্যাম্পাস ও দেশকে সবার সাথে কাঁধে কাঁধ এগিয়ে নেওয়ার আশা প্রকাশ করেন। যে পথের, যে মতের, যে আদর্শের লোক না হোক না কেন, আমরা সবাই একসাথে কাজ করব। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা মাল্টিকালচারাল ইনস্টিটিউট হিসেবে আমরা বিনির্মাণ করব এবং আমাদের প্রতিজ্ঞা, আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটি পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসাবে পরিণত করব এবং আমাদের নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসেবে আমরা গড়ে তুলব। সেই ক্ষেত্রে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের এই স্বপ্নের বাংলাদেশের, সবার বাংলাদেশের যে আমাদের ভাবনা, সেটা আমরা দিতে চাই। নবনির্বাচিত জিএস এস এম ফরহাদ বলেন, এই বিজয় আল্লাহর তরফ থেকে আমানতদারির পরীক্ষা। কোনো ভুল কিছু করেই মনে হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কাছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যাতে আমাকে সাথে সাথে ভুল শুধরে দেন এবং তার জায়গা থেকে আমাকে সমালোচনায় কাঠগড়ায় দাঁড় করান। আমাদের এই বিজয়ের মধ্য দিয়ে আমরা কোনো বিজয় মিছিল কিংবা আনুষ্ঠানিক কোনো বিজয় র্যালির মধ্য দিয়ে আমরা প্রকাশ করতে চাচ্ছি না। এটা শুধুমাত্র আল্লাহর কাছে শুকরিয়া এবং আমাদের আমানতের যে প্র্যাকটিস সেটি আমাদের কর্মের মধ্য দিয়ে, বহিঃপ্রকাশ ঘটানোর মধ্য দিয়ে সেটি আমাদের মূলত আমরা করতে চাই। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। জানান, দেশের সব ছাত্র শিবিরের শাখা দোয়া মাহফিল ও জুলাই আহতদের সাথে সাক্ষাতের মাধ্যমে বিজয় উদযাপন করবে। বলেন, এখন ইশতেহার বাস্তবায়নই মূল লক্ষ্য। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক বেশি সচেতন, তারা তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি কনসাস এবং তারা যোগ্য প্রার্থীকে খুঁজে নিতে পেরেছে বলে আমি মনে করছি। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার।
দীর্ঘ ৩৩ বছর পর আগামীকাল জ্যাকসন নির্বাচন, ভোটের অপেক্ষায় আছেন প্রার্থীরা, উচ্ছ্বসিত ভোটাররাও। চলছে শেষ সময়ের প্রস্তুতি, আর ভোটের দিন কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ছাত্রী ভোট কেন্দ্রগুলোতে নারী গণমাধ্যম কর্মী পাঠানোর আহ্বান নির্বাচন কমিশনের। জাকসু নির্বাচনে প্রচারণা শেষে এখন ভোটের অপেক্ষা। উৎসব মুখর ক্যাম্পাস, প্রস্তুত নির্বাচন কমিশনও। নির্বাচনে ভিপি পদে 10 জন থাকলেও প্রার্থিতা নিয়ে জটিলতায় অমর্ত্য রায়। 9 জিএসের মধ্যে প্রচারণার শেষ দিনে নাম প্রত্যাহার করে নেন সৈয়দা অনন্যা ফারিয়া। এজিএস পুরুষ পদে 10 আর নারী পদে লড়ছেন 6 জন। এছাড়া বাকি 21টি পদে রয়েছে একাধিক প্রার্থী। যে কোনো ধরনের বহিরাগত ব্যক্তি অবস্থান করতে পারবে না ক্যাম্পাসে। বাস্তবসম্মত ইশতেহার দিচ্ছেন এবং আমরা অনেককে ব্যক্তিগতভাবে চিনি, তারা কতটুকু করতে পারবেন এইটা বিবেচনা নিয়ে আমরা নেতা নির্বাচন। আমি বাছাই করার ক্ষেত্রে আমি ব্যক্তিকে প্রাধান্য দিব, কোন প্যানেল থেকে দাঁড়িয়েছে সেটা না। সার্বিক উন্নয়নের জন্য কাজ করবে এবং আমাদের বিভিন্ন সমস্যাগুলো ওনারা শুনবে, আমরা যাতে ওনাদের অ্যাপ্রোচ করতে পারি। বিশ্ববিদ্যালয়ের 21 আবাসিক হলের প্রতিটিতেই থাকছে ভোট কেন্দ্র। এর মধ্যে 11টি ছাত্র ও 10টিতে ভোট দেবেন ছাত্রীরা। মোট বুথের সংখ্যা 224টি। পোলিং অফিসার ও সহকারী মিলিয়ে থাকবেন 134 জন। এখানে এই যে মনিটরগুলো আছে, এই মনিটরে আমরা আশা করছি যে এখানে বসেই 21টি হলের যে ভোট কেন্দ্র আছে সেটা আমরা দেখতে পাবো। এই ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি। ভোটের নিরাপত্তার দায়িত্ব পালন করবেন অন্তত 1200 পুলিশ। থাকবে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও। বিশ্ববিদ্যালয়ের 12টি গেটেই থাকবে বাড়তি নিরাপত্তা। পুরাতন রেজিস্ট্রার ভবনের সিনেট হলে হবে ভোট গণনা। ছাত্রী ভোট কেন্দ্রগুলোতে নারী গণমাধ্যম কর্মী পাঠানোর আহ্বান জানিয়েছে জাকসু নির্বাচন কমিশন। 32-33 বছর পরে যে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, এখানে কোনো প্রকার অপশক্তি নির্বাচনী আমাদের শিক্ষার্থীদের যে ভোটাধিকার আছে সেই ভোটাধিকারে যাতে কোনো প্রকার ব্যাঘাত না ঘটায়, সেই জন্য নির্বাচন কমিশন সেই অ্যাক্টিভিটিসগুলো সুসম্পন্ন করার জন্য বদ্ধপরিকর। ইউনিফর্মধারী পুলিশ এখানে কাজ করবে, তার পাশাপাশি আমাদের সাদা পোশাকে পুলিশ এখানে কাজ করছে, আমাদের ডিবি পুলিশ এখানে কাজ করছে। আশা করছি যে আগামীকাল যে নিরাপত্তার যে ইস্যুগুলো রয়েছে 100% নিরাপত্তার মধ্য দিয়েই আগামীকাল যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দীর্ঘ 33 বছর পর 11 সেপ্টেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে জাকসু নির্বাচন। ভোটের মাধ্যমে ছাত্র প্রতিনিধি নির্বাচিত করবেন প্রায় 12,000 শিক্ষার্থী। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। আমরা এই পর্যায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি। আমাদের সহকর্মী মাহফুজুর রহমান নিপু অপেক্ষা করছেন। নিপু, আগামীকালকের যে ভোট গ্রহণ সেটাকে কেন্দ্র করে সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, সব জানতে চাচ্ছি। বৃষ্টি, আসলে 33 বছর পর জাকসুর যে নির্বাচন রাত পোহালি সেটি হবে। এর জন্য কিন্তু জাকসুর নির্বাচন কমিশন বলছেন পুরোপুরি প্রস্তুত রয়েছে। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের যে সকল নির্বাচন করার ক্ষেত্রে যে সকল প্রস্তুতি সেটি এরই মধ্যে সম্পন্ন হয়েছে, এমনটি কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়েছেন। আপনারা জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মোট 21টি হলে ভোট প্রদান করা হবে। সেই 21টি হলের ভেতর যে বুথগুলো রয়েছে, ভোটের বুথ, সেগুলো কিন্তু তৈরি করা হয়েছে। এবং নিরাপত্তার কথা যেটি জানতে চেয়েছেন সেটি হচ্ছে যে এবার কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে কঠোর নিরাপত্তায় কিন্তু জাকসু নির্বাচন হচ্ছে। অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাশাপাশি সিসিটিভি ক্যামেরাও কিন্তু স্থাপন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমরা দেখেছি যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে, সেখানে কিন্তু সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছেন। সেই সঙ্গে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে, ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার কিন্তু এসেছিলেন, গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনিও বলেছেন যে নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে সকল কাজগুলো তারা করবেন সবগুলো কাজে কিন্তু তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন। এরই মধ্যে যেটি আমরা জানতে পেরেছি, প্রায় 1000 থেকে 1200 পুলিশ সদস্য ছাড়াও বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। বিস্তারিত করে জানাচ্ছিলেন আপনি, ধন্যবাদ নিপু। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে আজ প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করা হবে। রাকসু নির্বাচন কমিশন বলছে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আচরণবিধি কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে। এরই মধ্যে এক প্রার্থীকে সতর্ক করা হয়েছে। আর শিক্ষার্থীরা বলছেন ক্যাম্পাস জুড়ে নির্বাচনী আমেজ রয়েছে। তাদের প্রত্যাশা
নির্বাচন হবে প্রভাবমুক্ত। তফসিল অনুযায়ী 11 সেপ্টেম্বর আপত্তি গ্রহণ, 13 সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, 14 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। 25 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে ভোট গ্রহণ হবে। ডাকসু নির্বাচনের ফলাফলের মাধ্যমে গভীর ষড়যন্ত্রের প্রতিফলিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, মুক্ত বুদ্ধি ও মুক্ত চিন্তার বিরোধীরা ডাকসুতে জয়ী হয়েছে। অভিযোগ করেন ছাত্র জনতার বিজয়কে কেড়ে নেওয়া হয়েছে, বিএনপিকে ঠেকাতে স্বৈরাচার আর রাজাকার একাকার হয়ে গেছে বলেও মন্তব্য তার। মহিলা দলের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। গভীর ষড়যন্ত্র প্রতিফলিত হয়েছে ডাকসু নির্বাচনের এই ফলাফলের মধ্য দিয়ে। সেই ষড়যন্ত্রকে আমরা অনুমান করছিলাম, কিন্তু ধরতে পারি নাই, ব্যর্থ করে দিতে পারি নাই, নিয়ন্ত্রণ করতে পারি নাই। এখানেই আমাদের সীমাবদ্ধতা। জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণে ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল ডিপিপি অনুমোদন ও পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবি দীর্ঘদিনের। প্রতিষ্ঠার 8 বছর হলেও পূর্ণাঙ্গ ক্যাম্পাস নির্মাণের কাজ এখনো শুরু হয়নি। এছাড়া শিক্ষক সংকটে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমও ব্যাহত হচ্ছে। 3 শেডের এই চতুর্ভুজ ঘরটি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন। প্রতিষ্ঠার 8 বছরে বেশ কিছু সংকট নিয়ে এখানে চলছে উচ্চতর শিক্ষার কার্যক্রম। জেলা শহর থেকে 11 কিলোমিটার দূরে মালঞ্চ এলাকায় বিশ্ববিদ্যালয়টির অবকাঠামো নির্মাণে ডিপিপি অনুমোদন হয়নি। নেই পর্যাপ্ত শ্রেণীকক্ষ ও শিক্ষক। হলগুলোর অবস্থা আরও বেহাল। আমরা কোনো সুবিধা পাচ্ছি না, আমরা কোনো ল্যাব সুবিধা পাচ্ছি না, আমরা কোনো সোশ্যাল স্ট্রাকচারগুলো পাচ্ছি না। আমাদের যে ইন্ডিকেটরগুলো রয়েছে এগুলো থেকে আমরা বঞ্চিত। কোনো ক্যাম্পাসেও আমার মনে হয় না যে শ্মশান ঘাট আছে বা কবরস্থান আছে, যেটা আমাদের এখানে আছে। কেন একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক থাকবে না? 8 বছর পেরোনোর পরেও কেন একটা বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত হল থাকবে না? পর্যাপ্ত স্টুডেন্টদের জন্য যে পর্যাপ্ত বাস, আমাদের মাত্র 3টা বাস, আমাদের কোনো বাস নেই। বাস সংকট, আমাদের ল্যাব সংকট। 6 বিভাগের চেয়ারম্যানের পদবি সহকারী অধ্যাপক, ট্রিপলি বিভাগ চলছে প্রভাষক দিয়ে। এমনকি 6টি ফ্যাকাল্টির নাম ওয়েবসাইটে থাকলেও বাস্তবে অস্তিত্ব মেলেনি। এর বাইরে প্রতিষ্ঠানটিতে নেই কোনো ইনস্টিটিউট ও রিসার্চ সেন্টারও। দুধের শিশুকে যেমন দুধ দিয়ে থেমে রাখা হয়, ঠিক আমাদের এরকমই মনে হচ্ছে আর কি, থেমে রাখা হচ্ছে। বর্তমান বিসি 1 বছর নিয়োগ হয়েছে, এখন পর্যন্ত আমরা ডিপিপি পাস এর কোনো দৃশ্যমান কোনো কিছু দেখতে পারি নাই। অনেক নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা, আমাদের ভাইয়েরা বোনেরা আসে, তাদেরকে বাড়ি ভাড়া দিয়ে থাকতে হয়। এখানে আমাদের যেরকম আবাসন সমস্যা, ক্লাস সংকট তো অবশ্যই আছে। শিক্ষক সংকটের বিষয়টি সমাধান ডিপিপির উপরেই নির্ভর করবে বলে জানান প্রক্টর। মাস্টার প্ল্যান প্রণয়নের পর ধারাবাহিকভাবে সকল কার্যক্রম চলবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমাদের যদি ডিপিপি পাস হয়ে এই ভবনটা হয়, 12তলা যে একাডেমিক ভবনটা হওয়ার কথা, সেটা হলে আমরা এই যে ডিপার্টমেন্টগুলি এক্সিস্টিং আছে, এছাড়াও আমরা অনেকগুলি ডিপার্টমেন্ট খুলতে পারবো। তখন আমরা শিক্ষক নিয়োগ, পর্যাপ্ত পরিমাণে ক্লাসরুম, ডিপার্টমেন্ট বেড়ে যাওয়ার সাথে সাথে আমাদের সব কার্যক্রম বেড়ে যাবে। আমাদের ডিপিপি অলরেডি সবুজ পাতাভুক্ত হয়ে গেছে এবং ডিপিপির মাস্টার প্ল্যান প্রণয়ন চলছে। মাস্টার প্ল্যানটা হয়ে গেলেই ওখানে আমরা বিভিন্ন ভবনের এরিয়াগুলো পেয়ে যাব এবং অন্যান্য রিকোয়ারমেন্ট যা সব পেয়ে যাব, তখন আমরা ডিপিপি তৈরি করতে পারবো। বিশ্ববিদ্যালয়টি 2017 সালে স্থাপিতর পর 36 একর জমি নিয়ে কার্যক্রম চলছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুপাতে প্রতি 11 জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক থাকার কথা থাকলেও 1300 শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক রয়েছেন মাত্র 54 জন। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসন বিন্যাসের প্রতিবাদে মহাসড়কে বিক্ষোভ করছেন স্থানীয়রা। এতে রাজধানী থেকে ভাঙ্গা হয়ে 21 জেলার যান চলাচল বন্ধ হয়ে গেছে। অন্যদিকে বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহালের দাবিতে 48 ঘন্টার হরতাল পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। বন্ধ রয়েছে দূরপাল্লা অভ্যন্তরীণ রুটের বাস চলাচল। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। সড়কের একপাশে জ্বলছে টায়ার, অন্যদিকে চলছে বিক্ষোভ। সেই সাথে বাড়ছে আটকে পড়া যানবাহনের দীর্ঘ সারি। সংসদীয় আসন বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় স্থানীয়দের এই বিক্ষোভ। সকাল থেকে ভাঙ্গায় ঢাকা খুলনা, ঢাকা বরিশাল মহাসড়কের 8টি পয়েন্টে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। অবরোধের কারণে বন্ধ হয়ে যায় রাজধানী থেকে ভাঙ্গা হয়ে 21 জেলার যান চলাচল।
ছোট, মাঝারি এবং পণ্যবাহী বাহনগুলো দীর্ঘ সময় ধরে আটকে আছে একই স্থানে। তবে বিকল্প পথ ব্যবহার করছে যাত্রীবাহী বাসগুলো। খুলনা থেকে আসছি, গোপালগঞ্জ মাল ডেলিভারি দেওয়ার কথা, মুরগির বাচ্চা। মানে এই যানজটের কারণে 3 ঘন্টা বসে ছিলাম, তারপরে রাস্তা দিয়ে ঘুরা গেছি, যাওয়ার পরে ওই জায়গায় বাচ্চা ডেলিভারি দিয়ে এই জায়গায় আইসা আবার 4 ঘন্টা হইলো বসে রয়েছি। আমি বরিশাল থেকে আসছি, যাবো ফরিদপুর। এনে আইসি 11টা বাজে, 11টা বাজার থেকে এ পর্যন্ত জামে পৌঁছেছি। এখন এই রাস্তা পুরো ব্লক হয়ে রয়েছে। 2 ঘন্টা যাবত এখানে আটকা আছি। এখন কয়টায় কি ছাড়বো কি ছাড়বো না আমরা অনিশ্চিতভাবে এখানে আছি। অটোতে আইছি, টাকাও যাচ্ছে ডবল, কি করবো এখন, সাথে রুগী। বললাম যে ভাই আমাকে গাড়িটা একটু ছাড়েন, কয় না ছাড়া যাবে না। বিক্ষোভকারীরা বলেন, ভাঙার আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর 4 আসন থেকে 2 নম্বর আসনে অন্তর্ভুক্ত করা জনবিরোধী সিদ্ধান্ত। দ্রুত সংসদীয় আসনের সীমানা আগের মতো করা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষুব্ধরা। আমাদের যৌক্তিক দাবি না মানা পর্যন্ত আমরা রাস্তা থেকে উঠবো না। আর ইসি মহোদয় যদি আমাদের এই আন্দোলনের দাবি না মেনে নেয়, আমরা আজ থেকে রাজপথে ইসির পদত্যাগের দাবিতে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চালিয়ে যাব। এক দাবি, আমাদের আন্দোলন চলবে যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে, ততদিন আমাদের কঠোর আন্দোলন চালিয়ে যাব। এদিকে বাগেরহাটে 48 ঘন্টার হরতাল পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। 4টি সংসদীয় আসন বহালের দাবিতে ডাকা হরতালে বন্ধ রয়েছে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের বাস চলাচল। এই সেই সিদ্ধান্তকে বাতিল করে 3টি আসন করেছে, আমরা এটা মানি না, বাগেরহাটবাসী মানে না। 3টি আসনের গেজেট প্রকাশ করায় বাগেরহাটবাসী ক্ষুব্ধ। তাদের এই সিদ্ধান্ত বেআইনি, অযৌক্তিক, নাগরিক অধিকার ক্ষুণ্ণের শামিল। হরতালের কারণে বাগেরহাট হয়ে অন্তত 21 জেলার যান চলাচল বন্ধ রয়েছে। তবে বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছাতে যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। জেলার জনসংখ্যা, মোংলা বন্দর, ইপিজেড ও শিল্পাঞ্চল সহ বিভিন্ন গুরুত্ব বিবেচনায় 4টি আসন বহাল রাখার দাবি বিক্ষোভকারীদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। আমাদের 2 জন সহকর্মী অপেক্ষা করছেন। বাগেরহাটের যে হরতাল সে সম্পর্কে জানাবেন একজন, আর ফরিদপুরে এই বিক্ষোভ সম্পর্কে জানাবেন আরেকজন। আমরা প্রথমে যাচ্ছি বাগেরহাটে, আমাদের সহকর্মী ইয়ামিন আলী আছেন সেখানে। ইয়ামিন, 48 ঘন্টার হরতাল চলছে, জনজীবনের প্রভাব কতটুকু দেখছেন, একটু বিস্তারিত জানাবেন। দৃষ্টি, জনজীবনের প্রভাব নিঃসন্দেহে পড়েছে। আপনি জানেন যে একেবারে প্রচণ্ড গরমের ভিতরে সকাল থেকেই যে সকল মানুষের নিতান্ত প্রয়োজন ছিল তারা ছাড়া কেউ সড়কে বের হয়নি। সেই সকল মানুষরা পথে পথে নানা ধরনের ভোগান্তিতে পড়েছে। এখানে প্রতিটি মোড়ে মোড়ে তারা যে রকমের ব্যারিকেডের শিকার হয়েছে, পাশাপাশি তাদেরকে অতিরিক্ত অর্থ গুনতে হয়েছে। তারা যেটি জানিয়েছে যে প্রচণ্ড গরমের ভিতরে তারা সবচেয়ে বেশি নারী এবং শিশুরা তারা আসলে একদিকে যেমন হেঁটে তাদেরকে যেতে হয়েছে, অন্যদিকে তাদেরকে যানবাহনের সংকট ছিল, অর্থ গুনতে হয়েছে। যারা পরীক্ষার্থী ছিল, যারা ভর্তি প্রার্থী ছিল, যারা চিকিৎসা যারা আইন সহযোগিতা নিতে এসেছেন, এই সকল মানুষরা, যারা ব্যবসায়ী আছেন, এই সকল মানুষরা সবাই কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে। শুধু চরম ভোগান্তিতে নয়, আর্থিক সংকটেও পড়েছে। অন্যদিকে যারা আন্দোলনকারী তারা বাগেরহাট একটি ঐতিহ্যবাহী জেলা, এখানে 9টি উপজেলা রয়েছে সারা দেশের ভিতরে, এটা 6ষ্ঠতম জেলা। এখানে উপকূলীয় জেলা, এটি আন্তর্জাতিক আইন অনুযায়ী এখানে সরকারের বাড়াতে হবে। সেক্ষেত্রে যদি একটি আসন সংখ্যা কমে তাহলে বরাদ্দ কমে যাবে। এ কারণে কমিশনারের কাছে দাবি জানিয়েছেন যে এটি পুনর্বিবেচনা করে তাদের যে 4টি আসন ছিল সেই 4টি আসন পুনর্বিবেচনা করে ফিরিয়ে দেওয়ার জন্য তারা বারবার দাবি করছে। যদি এই আন্দোলনের কোনো ফলপ্রসূ না হয় তাহলে রবিবার তারা আইনের আশ্রয় নেবে এবং তারা উচ্চ আদালতে রিট করবেন বলে এখানকার যারা হরতালকারী আছেন। ধন্যবাদ ইয়ামিন, আমরা বুঝেছি, শুনছিলাম। আমরা এই পর্যায়ে যাব ফরিদপুরে। দেখতে পাচ্ছি সহকর্মী তরিকুল ইসলাম হিমেল দাঁড়িয়ে আছেন এবং আপনার পেছনে যে পরিমাণের যানবাহনের লাইন তাতে বোঝাই যাচ্ছে এই যে 2 দিন যে বিক্ষোভ করছেন তাতে করে আটকে পড়েছে মানুষ। এই সমস্যা সমাধানে কোনো ধরনের উদ্যোগ চোখে পড়েছে কিনা?
বৃষ্টি এক কথা বলতে গেলে না, এখনো পর্যন্ত কোনো উদ্বেগ নাই। তবে আমরা প্রশাসনের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। ফরিদপুর জেলা প্রশাসন যেটি আমাদেরকে জানিয়েছেন যে তার কাছে যে স্মারকলিপিটি দিয়েছিলেন দুই ইউনিয়নের চেয়ারম্যান, দুই ইউনিয়নবাসীর পক্ষে স্মারকলিপিটি তিনি নির্বাচন কমিশন বরাবর পাঠিয়ে দিয়েছেন। এর পরের ফলাফল তেমন কিছু নেই। আরেকটু বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে দুইটি ইউনিয়ন নিয়ে এত কিছু হচ্ছে, সেই দুইটি ইউনিয়ন আলগী এবং হামিরদি, এই ইউনিয়ন দুটি কিন্তু আসলে ভাঙা উপজেলা, যে উপজেলা সদর এবং ভাঙা পৌর এলাকা যেটি, তার সাথে লাগোয়া। এলাকাবাসী বলছেন যে তাদের এলাকা থেকে এই ভাঙা ও পৌর সদরে আসতে 5 থেকে 20 টাকা রিক্সা ভাড়া লাগে বা অটো ভাড়া লাগে। কিন্তু সেক্ষেত্রে যে আসনে তাদেরকে সংযুক্ত করা হয়েছে সেই আসনে যদি তারা যেতে চান তাহলে এক একজনের ভাড়া ন্যূনতম 80 টাকা লাগে, যার কারণে কিন্তু তারা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন, এমনটাই তাদের বক্তব্য। আর আটকে পড়া যানজটের বিষয়ে যেটি বললেন, আমি যদি একটু চিত্রটা আপনাকে দেখানোর চেষ্টা করি, যে পুরো রাস্তাটি, এটি ঢাকা বরিশাল মহাসড়ক। এই মহাসড়কে আপনার যে যানজটের যে চিত্র, সেটি হচ্ছে যে প্রায় কত কিলোমিটার বলা যায়, 10 কিলোমিটারেরও বেশি বলতে পারি আমরা। কারণ হচ্ছে যে যাত্রীবাহী যে যানবাহনগুলো ছিল সেই যানবাহনগুলো কিন্তু প্রশাসন বিকল্প পন্থায়, দিনভর কিন্তু বিকল্প পন্থায় যাতায়াতের ব্যবস্থা করে দিয়েছেন। এখন যে যানবাহনগুলো আটকে আছে সেগুলো বেশিরভাগই হচ্ছে মালবাহী যে ট্রাক সেগুলো, এবং হচ্ছে যে ছোটখাটো যে যানবাহন, ব্যক্তিগত গাড়ি এবং অল্প কিছু যাত্রীবাহী পরিবহন বাস এখনো আটকে আছে। কিন্তু বিকেলে যে গাড়িগুলো ছেড়েছে সেই গাড়িগুলো এসে আটকা পড়ছে এই অবরোধে। শুনছিলাম আমরা, ধন্যবাদ জানাচ্ছি হেমেল। সিলেটে পূর্ব শত্রুতার জেরে এক যুবকের হাত পায়ের রক কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। তাকে আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে। আহত রাহাত হোসেন জানিয়েছেন, মঙ্গলবার রাতে লাক্কাতুরা এলাকায় বন্ধুর সাথে আড্ডা দিচ্ছিলেন। এ সময় কয়েকজন হেলমেটধারী তার উপর হামলা চালায়, হাত পায়ে কুপিয়ে পালিয়ে যায়। রাহাতের অভিযোগ, ছাত্রলীগ করার কারণে তার উপরে হামলা চালায় জামায়াত শিবিরের কর্মীরা। তবে হামলার অভিযোগ অস্বীকার করে বিষয়টিকে অপপ্রচার বলছে মহানগর শিবির। আমি 100% ওরা জামাত শিবির। এই সন্দেহটা হচ্ছে কি, আমি মানে আওয়ামী লীগের সাথে জড়িত ছিলাম, আর আমি আমার মন থেকে আমি আওয়ামী লীগকে অনেক ভালোবাসি, ওইটাই। আর ওদের প্রবলেমটা হয়েছে কি ওইটাই, যে আমি কেন আওয়ামী লীগকে ভালোবাসি। এগুলো আসলে আমাদের বিরুদ্ধে টোটালি প্রপাগান্ডা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি জানতে পারছি যে এরকম একটা ঘটনা ঘটছে, এর বাইরে কোনো কিছু আমাদের কাছে তথ্য নাই। আর এটা সম্পূর্ণ মিথ্যা। আমরা তো এই যে ডাকসু নিয়েই আমরা ছিলাম সারা রাত। নানান সমস্যায় জর্জরিত নরসিংদী পৌরসভার বেশিরভাগ সড়ক। জলাবদ্ধতার পাশাপাশি নিয়মের তোয়াক্কা না করে যখন তখন ট্রাক, মালবাহী কাভার্ড ভ্যান প্রবেশ করায় যানজট যেন নিত্যসঙ্গী। এছাড়া সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় নাকাল পৌরবাসী। পৌর প্রশাসন ও ট্রাফিক পুলিশের কার্যকরী কোনো উদ্যোগ নেই। আশ্বাসের বাণী শোনালেও কবে যে তা কার্যকর হবে তা নিয়ে শঙ্কা রয়েছে। খানাখন্দে ভরা সড়ক, একটু বৃষ্টিতেই হাঁটু পানি আর যানজট যেন নিত্যদিনের সঙ্গী নরসিংদী পৌরবাসীর। 5 দশক যেতে না যেতেই এক সময়ের আধুনিক পৌরসভার অবস্থা এখন নাজুক। 52 বছর পুরনো পৌরসভা 1996 সালে ক শ্রেণীতে অন্তর্ভুক্ত হয়। তবে শহরের প্রবেশপথ সাহেব প্রতাপের মোড় থেকে বাজির মোড়, রাঙামাটি, বাসাইল, তরোয়া এলাকার প্রতিটি সড়কেই বড় গর্ত। প্রায়ই যানবাহন উল্টে ঘটে দুর্ঘটনা। এদিকে সামান্য বৃষ্টিতেই শহরের গুরুত্বপূর্ণ 30টি পয়েন্টে জমা হাঁটু পানি যোগ করে বাড়তি ভোগান্তি। প্রথম শ্রেণীর পৌরসভা হিসাবে আমাদের এখানে তেমন কোনো সুযোগ সুবিধা আমরা পাই না। সামান্য একটু বৃষ্টিতেই প্রচুর পরিমাণে জলাবদ্ধতা সৃষ্টি হয়। বাজির মোড়ে এখানে পুরো রাস্তায় ভাঙা, আবার এই পৌরসভা মোড়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে এটা পুরোটাই ভাঙা, আবার হচ্ছে যে আপনার স্টেশনে এই দিক দিয়ে পুরোটাই ভাঙা। দৈনিক 2-4টা অ্যাক্সিডেন্ট হয় এই রাস্তায়, প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয়। কোনো না কোনো কারণবশত গাড়ি উল্টায় পড়ে, অটো উল্টায় পড়ে। অন্যদিকে নিয়মনীতির তোয়াক্কা না করে দিনেই শহরের ভেতরে চলাচল করে বড় ট্রাক আর কাভার্ড ভ্যান। এতে ঘন্টার পর ঘন্টা যানজট লেগে থাকে প্রধান সড়কগুলোতে। এই যে এইখানে যে এই জ্যামটা আমার মনে হয় ঢাকা শহরে হয় না। একমাত্র সদর রোডটা এত অবহেলিত এবং এত কুৎসিত অবস্থা, এখানে আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনে মানুষে রাস্তায় ভ্যান গাড়িতে প্রোডাক্টটা নিয়ে একটু টান দিলেই ভেঙে পড়ে যায়। সমস্যা সমাধানে পৌর প্রশাসন ও ট্রাফিক পুলিশের নেই কার্যকরী উদ্যোগ। আশ্বাসের বাণী শোনালেও কবে কার্যকর হবে তা নিয়ে রয়েছে শঙ্কা। রোড ইঞ্জিনিয়ারিং করা দরকার। আমরা রুট ডিভাইডার এবং দড়ি দিয়ে, বাঁশ দিয়ে মোটামুটি ডিভাইডার সৃষ্টি করে আমরা
মোটামুটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। আমরা যেগুলো বড় গাড়ি আছে যেগুলো শহরে প্রবেশ করে এগুলো আমরা প্রসিকিউশনে দিচ্ছি। সড়কের মূল রাস্তা সেগুলো আমরা টেন্ডারের ব্যবস্থা করেছি এবং খুব শীঘ্রই এগুলো কাজ শুরু হবে। এবং এসহ আমাদের যে অন্যান্য যে রাস্তাগুলো রয়েছে এগুলো যেগুলো হয়তো ভেঙে গেছে, আমরা টেন্ডার হয়েছে অনেকগুলো রাস্তা এবং সেগুলো কাজ দ্রুত শুরু হবে। এবং প্রায় ৩ লাখ মানুষের বসবাস নরসিংদী পৌরসভায়। জারিন অর্নি, যমুনা নিউজ। দেশের হাওড় অঞ্চলগুলো একসময় ছিল মাছের ভান্ডার, তবে সেই দৃশ্য এখন অনেকটাই পাল্টে গেছে। হাওরগুলোতে মাছের উৎপাদন কমছে এবং এর পেছনের কারণগুলোর বেশিরভাগই মানব সৃষ্ট। অপরিকল্পিত উন্নয়ন, কৃষি জমিতে কীটনাশক ব্যবহার সহ বিভিন্ন কারণে মাছের আবাসস্থল নষ্ট হচ্ছে এবং বিলুপ্তির পথে দেশি মাছের প্রজাতি। বিশেষজ্ঞরা বলছেন মৎস্য সম্পদ রক্ষায় প্রয়োজন প্রশাসন ও স্থানীয়দের সমন্বিত উদ্যোগ। দেশের 7টি জেলায় 20 লাখ হেক্টর জমিতে বিস্তৃত হাওর অঞ্চল। হাওর পাড়েই বসে এমন বাজার, দেখা মেলে দেশি প্রজাতির সব মাছ। সারা রাত মাছ ধরে নৌকায় করে জেলেরা আসেন বাজারে, কিন্তু জেলেদের মুখে নেই তৃপ্তির হাসি, কেননা উৎপাদন কমেছে উল্লেখযোগ্য হারে। ফাড়ি বান দিয়ে মাছ আটকায়া চাষছে, এরপরে হিসার সময় বিষ দিয়ে ডিমগুলা ফোন তো মারেলা। চাইনা জাল বাইরেছে, এই চাইনা জালটাও ক্ষতিকর বেশি আমাদের। ডিম যখন নষ্ট হয়ে যায় তখন আর ডিম ছাড়তে পারে না, মাছ নষ্ট হয়ে যায়, মাছ কমে যায়। ইজারা দেওয়ার সময় বিষ বা কেমিক্যাল ব্যবহার নিষিদ্ধ করে প্রশাসনের সাথে চুক্তি হয়, কিন্তু বাস্তবে মানা হয় না কেন, জানতে চাই মৎস্য কর্মকর্তার কাছে। আমরা অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রেখেছি, যে যাতে তারা নিষিদ্ধ জালের ব্যবহার থেকে বিরত থাকে। হাওরে অপরিকল্পিত উন্নয়ন প্রকল্প যেমন অল ওয়েদার সড়ক নির্মাণে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করলেও স্বাভাবিক জল প্রবাহ ব্যাহত করছে, তাই কমে গেছে মাছের ডিম পাড়ার জায়গা। এর সাথে দূষণ মিলে কমেছে উৎপাদন। গবেষকরা বলছেন 10 বছর আগেও হাওর অঞ্চল থেকে বছরে প্রায় 5,30,000 মেট্রিক টন মাছ আহরণ করা হতো, অথচ এখন নেমে এসেছে মাত্র 1,25,000 টনে। এইখানে অপরিকল্পিতভাবে কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে, যার ফলে মাছের যে মাইগ্রেশন চলাচল এটা বাধাগ্রস্ত হচ্ছে। শুকনা মৌসুমে ধান খেতে ব্যবহার হওয়া মাত্রা অতিরিক্ত কীটনাশক যা বড় ধরনের হুমকিতে ফেলেছে মাছের প্রজনন ব্যবস্থায়। এভাবে চলতে থাকলে দেশি প্রজাতি বিলুপ্তির মুখে পড়বে বলছেন এই কর্মকর্তা। আমাদের যদি হাওর অঞ্চলে ডেডিকেটেড একটা গবেষণার কেন্দ্র থাকে তাহলে কিন্তু আরও নিবিড়ভাবে গবেষণা করা যাবে এবং সরকারকে পরামর্শ প্রদান করা যাবে। হাওরের মাছ শুধু জেলেদের জীবিকার উৎস নয়, দেশের খাদ্য নিরাপত্তার সঙ্গেও জড়িত। তাই পরিকল্পিত উন্নয়ন ও সচেতনতার মাধ্যমে সংকট মোকাবেলা করা জরুরি বলছেন বিশেষজ্ঞরা। প্রাকৃতিক জলাশয়ের সম্ভার বলা হয় হাওর এলাকাকে, আর এখানেই 150টি অভয়াশ্রম করা হয়েছে মাছেদের সুরক্ষায়। অর্থাৎ মাছ কতটুকু অনিরাপদ আরেকটি উদাহরণ দেয়া যাক। যেখানে 143 প্রজাতির মাছ পাওয়া যেত, সেখানে এখন পাওয়া যাচ্ছে 70 থেকে 75টি প্রজাতির মাছ। হাওর ধ্বংসের দায় এড়াতে পারে না সরকার, প্রয়োজন এখনই কার্যকরী উদ্যোগ বলছেন ভুক্তভোগীরা। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।